আমি আমাদের নরেশজি এবং রাধারমণ বাবু পৌঁছে যাবেন আমাদের মধ্যে। আমি প্রথমেতে জেঠুকে আমি অনুরোধ করবো দু চারটে কথা বলার জন্য। বসেই বলুন না, বসে বলুন, বসে বলুন, সবাই বলি আর ঘরোয়া আড্ডা, কোনো ব্যাপার না, একদম বসেই করে। মাননীয় অতিথি, আমাদের বিশেষ শ্রদ্ধেয় ব্যক্তি, আর উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় এবং আমার স্নেহভাজন বন্ধু, এই সাবন্য রায়চৌধুরী পরিবারের যে সংগ্রহশালা, এর সঙ্গে আমি অনেকদিন ধরেই যুক্ত আছি। কোনো কাজ করি না, কিন্তু দেবশ্রী যখন বলে তখন আসি, এবং এবং অন্যান্য সদস্যবৃন্দ যেরকমভাবে প্রচেষ্টায় পুরনো কলকাতা এবং পুরনো সমাজকে তুলে ধরার চেষ্টা করছেন, আর সেটাতে আমার খুব আনন্দ হয়। এবং শুধুমাত্র সংগ্রহশালায় সেটা জমিয়ে রাখেন না, দেখাবার চেষ্টা করেন প্রত্যেককে, এবং প্রত্যেক বছরই এরকম একটা অনুষ্ঠান হয় এবং বেশ কয়েকদিন ধরে এটা খোলা থাকে, যাতে সাধারণ লোক এসে দেখতে পারেন। এবং এইভাবে আমি মনে করি যে আরও এরকম সংগ্রহশালা হওয়া উচিত, এবং এরকম আর যেসব ঐতিহ্যমণ্ডিত আমাদের এখানে বাড়ি আছে, সেই সব বাড়িতেও এরকম হওয়া উচিত, যাতে আমরা প্রত্যেকেই আজকালকার যে ছেলে মেয়েরা আছে তারাও জানতে পারবে যে তারা কি একটা মহান উত্তরাধিকার বহন করছে। আমি আর আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আচ্ছা, রাধারমণ বাবু বাবু, পিসি সরকার, কর্নেল সৌমিত্র রায়, পান্নালাল বাবু, কার্তিক লাহিড়ী। আচ্ছা, আমি শঙ্কর ভট্টাচার্য রায়চৌধুরীকে অনুরোধ করছি পুষ্পস্তবক আগে ধর আগে পুষ্পস্তবকটা আগে দাও। আমাদের অন্যতম অ্যাডভাইজার ইতিহাসবিদ রাধারমণ রায়ের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি অনুরোধ করছি মৃত্যুঞ্জয় রায়চৌধুরীকে আসবার জন্য। মঙ্গলমের তরফে গিফট হ্যাম্পার এবং আমাদের যে ক্যালেন্ডার রয়েছে ওনার হাতে তুলে দেওয়ার জন্য। আমি এবার অনুরোধ করছি আবির্লাল চ্যাটার্জিকে এগিয়ে আসার জন্য, আমাদের একটু রিফ্রেশমেন্টের স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। স্যার এখানে তো টেবিলের উপর রেখে দিন, এখানে টেবিলের উপর পাশে করে রেখে দিন। আমি বলে একটু অনুরোধ করবো পান্নালাল বাবুকে দু চারটে যা দূর কিচ্ছু নয়, মানে এটা ঘরোয়া অনুষ্ঠান, এটা কোনো মানে নয়। আপনি এমনি কথা বলুন, আর কিচ্ছু না, একটু যা কিচ্ছু না, বসে বসে বলুন, বসে বসে। এটা ঘরোয়া আড্ডা, একদম নিজেদের মতন ঘরোয়া অনুষ্ঠান, কোনো ফর্মালিটির কিচ্ছু নেই। সবাই মিলে বসে আমরা একটু গল্প গুজব করছি। সংগ্রহ করে ডাকে আসি এবং আমার নিজের খুব ভালো লাগে। এটা যে একটা ভেবে নেই ক্রমশ বাড়ছে, এটা খুব ভালো লাগে। সংগ্রহশালার যে ব্যক্তি ঘটুক ক্রমশ, সেটাই কামনা করি। এটুকুই আমার বলার। অনেক ধন্যবাদ পান্নালাল বাবুকে। আমি এবার অনুরোধ করব রাধারমণ বাবুকে ওনার কথা শোনার জন্য, কারণ মানে উনি ইতিহাস নিয়ে এত গবেষণা করেছেন, এত আমাদের পরিবারকে নিয়ে কাজ করেছেন, কলকাতার উপর ওনার বিশেষভাবে গবেষণা। এবং আপনারা জানেন যে কলকাতার যে জন্মদিন মামলা, তাতে উনিও আমাদের সঙ্গে ছিলেন অ্যাজ আ পিটিশনার এই জনস্বার্থ মামলাতে। এবং সত্যি কথা বলতে কি, ওনার যে কলকাতা বিচিত্রা বলে যে বই, সেখানে উনি প্রথম সেই 1990 সালে যে যোগচানক যে কলকাতার প্রতিষ্ঠাতা নয়, উনি চ্যালেঞ্জ করেছিলেন, এবং সেটা আমাদের একটা হাতিয়ার ছিল এই কলকাতা হাইকোর্টে। এবং উনি সব সময় আমাদের এই সংগ্রহশালার প্রথম দিন থেকে জড়িত রয়েছেন। আমি রাধারমণ বাবুকে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। বসে বসে বলুন, বসে বসে বলুন, বসে বসে বলুন। সাবন্য রায়চৌধুরী পরিবার পরিষদের সঙ্গে পরিচয়
ওই মামলার আগে, তার আগে পরিচয় ছিল না তা না, কোনো এক সময় আমি বিভিন্ন কাগজে ফিচার লিখতাম কিছু টাকা পয়সা পাওয়ার জন্য। মূল উদ্দেশ্য ছিল কিছু পত্রিকায় ছাপা হলে কিছু টাকা পাওয়া যায়। সেই উদ্দেশ্য নিয়ে আটচালার যে দুর্গা পুজো হয়, সেই পুজোর ব্যাপারে এসেছিলাম, কিছু খোঁজখবর নিয়েছিলাম, বই এবং কিছু লিখিত প্যাডের ওপরে এক ভদ্রলোক লিখে দিয়েছিলেন, সেটাও ছিল আমার কাছে। আরও কিছু ইন্টারভিউ নিয়ে আমি ফিচারটা লিখেছিলাম। ফিচার মানে প্রবন্ধ, সেটা এবং খুব মূল্যবান প্রবন্ধ। মূল্যবান মানে অন্যদের দৃষ্টি, আমি লেখক, আমার কাছে তো সবই মূল্যবান। এই প্রবন্ধ পরবর্তীকালে অন্যান্য এই বেলুর মঠের স্বামীজিরাও অনেক দুর্গাপুজো নিয়ে লিখেছেন, আমিও 8-10খানা লিখেছিলাম এক সময়, এবং সেগুলো বিভিন্ন পত্রিকায় লিখেছিলাম। তার ভেতরে নবকল্লোল পত্রিকায় শারদীয়া সংখ্যায় যেসব বেরিয়েছিল, তার ভেতর থেকে ওরা বেছে নিয়ে ওখানে 8খানা একটা সংকলনে ওরা বের করেছে, মহিষমর্দিনী দুর্গা। তো তাতে আপনাদের এই আটচালার পুজো আছে, এবং যা হিসেব করে দেখেছি প্রাচীনতম দুর্গা পুজো টুজো ইত্যাদি বলে যা কথিত, বেশিরভাগই হচ্ছে মন গড়া, কোনো রেকর্ড নেই কিছু। কিন্তু এইটা সম্বন্ধে যেটুকু জেনেছি, আমার মনে হয়েছে যে এটা কলকাতা তথা বাংলার প্রাচীনতম পুজোর একটা, মানে শারদীয় পুজো। দুর্গা পুজো তো বসন্তকালে, রামচন্দ্র সকাল বোধন করে পুজো করেছিলেন, কৃত্তিবাসী রামায়ণে আছে, আর কোনো রামায়ণে নেই। তুলসীবাসী রামায়ণ বলুন, বাল্মীকি রামায়ণ বলুন, কিচ্ছু। তো প্রেমের ঠাকুর রামচন্দ্র, সেই কৃত্তিবাসী রামায়ণে তিনি হচ্ছেন প্রেমের ঠাকুর রাম, বাল্মীকি রামায়ণে কিন্তু বীর পুরুষ। যাই হোক, কৃত্তিবাসীর কল্পনা প্রসূত যে শরৎকালে দুর্গা পুজো সকাল বোধন করে, সকাল বোধন কেন, ওটা তো ঠিক সময়ের নয়, সময়ের তো বসন্তকাল। যাই হোক, সেই পুজো আমার মনে হয়েছে যে আমি বিভিন্ন জায়গায় অল্প বয়সে, এদের বয়সে বা ওর থেকেও কম বয়সে ঘুরে বেড়াতাম, ঘুরে বেড়িয়ে এরকম বিভিন্ন রকম সব পুজোর তথ্য জোগাড় করতাম, সশরীরে উপস্থিত হয়ে। বইপত্র পড়া তো আছে, অনেকে তো টেবিলে বসে দেখে আজকাল বই জোগাড় করলো, তথ্য মিলায় না। মুসলমান রাজার দুর্গোৎসব এখনো চালু আছে, তো সেটা কোথায়? সেও যাই হোক, সে হচ্ছে প্রসঙ্গান্তর ব্যাপার। এদের সঙ্গে পারিবারিক সূত্রটা কিভাবে যোগাযোগ? কলকাতা বিচিত্রা লেখার পর খুব সম্ভবত ওই 2001 হবে বা এরকম, এই দেবর্ষী একটা ফোন করলো, বললো যে আপনার সঙ্গে কলকাতা বিচিত্রা লিখেছেন যে আর কিছু আলোচনা আছে। কোনো এক রবিবারে গেল, ফোন করেই গিয়েছে। আমি ওর মনে কি প্রশ্ন এসেছে, আপনি যেসব বলেছেন যে 1690 সালে যোগচান্দ্র শেষবার কলকাতায় এলেন, ওই বছর 24শে আগস্ট, আর সেই দিন কলকাতার জন্ম হয়েছে, এই তত্ত্ব আপনি মানছেন না। যোগচান্দ্র ইজ দ্য ফাদার অফ দ্য সিটি অফ ক্যালকাটা, এটা মানছেন না।
তো কি যুক্তি আছে? কোনো যুক্তি বইতে আছে না? আপনি তো যেসব প্রাচীন পুঁথি ছন্দি কাব্য বা মনসা বিজয় এ লিখেছেন, অনেক গবেষক বলছেন এগুলো প্রক্ষিপ্ত। প্রক্ষিপ্ত কিরকম? আগেকার দিনে ছাপাখানা ছিল না, আপনারা জানেন। হাতে লিখে লিপিকাররা কপি তৈরি করত, সেটাই তাদের পেশা ছিল। এই লিপিকারদের কলমে কলকাতা নামটা পরবর্তীকালে ঢুকে স্বয়ং মুকুন্দরাম চক্রবর্তী কিংবা বিপ্রদাস শুক্লাই এরা ঢোকাননি। ঢুকিয়েছিলেন কিনা আমরা জানি না, কেন মূল কপি পাওয়া যায়নি। মূল কপি পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে কি নকল, প্রক্ষিপ্ত। অনেক বড় বড় গবেষক বলেছে ঠিক আছে, হতে পারে প্রক্ষিপ্ত এরকম, তাহলে তো পৃথিবীর ইতিহাসে অনেক কিছুই প্রক্ষিপ্ত হতে পারে। আমাদের পিতৃপুরুষের নাম অনেক কিছু লেখা নেই, আমরা মুখে মুখে চলে আসছে, আমরা জানি। যাই হোক, বাদ দিন। কিন্তু ফার্সি ভাষায় কলকাতার নাম আছে। এই 1584-85 সালে যে আপনার মুঘল ইতিহাস আকবরনামা তৈরি হয়েছিল, সেই সময় টোডরমল যে বাংলা জরিপ করিয়েছিলেন, জরিপ করানোর সময় তখন কলকাতার নাম একটা লিস্টে ঢুকিয়েছিল। সেইটাই আবুল ফজল তার বইতে সেই লিস্টটা গ্রহণ করে, সাথে আছে ফার্সি ভাষাটি। দ্বিতীয় কি, কলকাতায় যদি না থাকতো তাহলে কলকাতা শহর ছিল না, নিশ্চয়ই ছিল গ্রাম। তাহলে বিক্রি হলো কি করে? মানে বিক্রি মানে হস্তান্তর হলো কি করে? প্রজা সত্ত্ব দিয়েছে, জমিদারি সত্ত্ব এরা দিতে পারে। তো সেটা হলো কি করে? এখানে তো কলকাতার 57টি কলেজ রয়েছে। যদি খুব প্রক্ষিপ্ত হবে, ফার্সি ভাষায় যে দলিলটা লেখা হলো যদি না থাকবে, তো ওটা হলো কি করে? ও তখন বললো যে হ্যাঁ, আমরা ওই লাইনে ভেবেছি আমরা একটা মামলা করতে চাই, জনস্বার্থ মামলা। এই বতি মুখার্জি আছেন, আরো বিশিষ্ট আছেন, আরো মানে 8 জন আছেন। তো নাম বললো, বলে নাম বললে হবে না, আমি যে লাইনে বলছি এই লাইনে ঠিক আছে কিনা তুমি নিয়ে এসো, ড্রাফট নিয়ে আসবে, যদি ঠিক থাকে সই করো। নিয়ে গেল, দেখলাম যে মোটামুটি ঠিকই আছে, মূল কথা একই আছে, সই করে দিলাম। তবে একটা শর্ত ছিল যে আমি কোনোদিন তোমার এই কোর্টে ফোটে যেতে পারবো না, পয়সা করি খরচা করতে পারবো। পয়সা করি সামান্য পরিবার পরিষদই করবে, যা কিছু তদারকি করবে। এই যে সরজিৎ রায়চৌধুরী, আপনাদের এই রায়চৌধুরী বংশের কৃতি সন্তান, তিনি এই মামলা উত্থাপন করেছিলেন। পরবর্তীকালে অজিত পালে এসে সওয়াল করেছেন। যাই হোক, সেই সময় থেকে এদের সঙ্গে মানে সামান্য পরিবার পরিষদের সঙ্গে যোগাযোগ। আমি হচ্ছে রায়, যদিও আমরা নদিয়ার রায়, কলকাতাতে নদিয়ার, নদিয়া চাকরি করতে এসেছিলাম 61 সালে। এই পড়াশোনা ফিরে যায়। তো যাই হোক, পরবর্তীকালে এই যে কলকাতা বিচ্ছিন্ন বইটা 3rd এডিশন হয়েছে, এই বই মেলায় বেরিয়ে। আমি ওই মামলার বিবরণটা এই যা বললাম এখন, এই সার কথাটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। লিখে নিয়ে যখন দিয়েছি, তখন প্রকাশক বলছেন তো বই অলরেডি ছাপা হয়ে গিয়েছে, বাজারে বেরোয়নি, ছাপা হয়ে গিয়েছে। আমরা ঠিক আছে, তাহলে মুখবন্ধ হিসেবে এটা ঢুকিয়ে দিয়েছি, বইটা বাজারে বেরিয়ে গিয়েছে। একে বলেছিলাম যে এটা একটা রেকর্ড, কোনো বইতে এই মামলার ব্যাপারটা পুরোটা, তাছাড়া আমি
মানে ওই বইটা লিখেছিলাম বলে বাদী হওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, তা নয় তো পেতাম না। কলকাতা বিচিত্রা না লিখলে বাদী হওয়ার সুযোগ পেতাম না। এবং ওই বইটা এদের কি সুবিধা হয়েছে, আমি খেটে খুঁটে অনেক তথ্য সূত্র জোগাড় করে দিয়েছি, কোথা থেকে নিয়েছি, কি ব্যাপার, অমুক তমুক ইত্যাদি সমস্ত সূত্রগুলো দিয়ে দেয়াতে এদের কাজ সহজ হয়ে গিয়েছিল। এখন সেই থেকে এদের সঙ্গে পরিচয়। আর এই সংগ্রহশালা যখন উদ্বোধন হয় তখন আমি এসেছিলাম। তা আজকে এই সংগ্রহশালার এক্সিবিশন একটা হবে। এরা সেই খুব সম্ভবত এটা সুচ শিল্পের উপরে, সেলাই শিল্প যাকে বলে। এই সেলাই শিল্পটা আমরা ছোটবেলায় কি কাঁথা শিল্প, এখন কাঁথা শিল্প প্রায় নেই, কম্বল চলে এসেছে, এখানে সেলাইয়ের ব্যাপার নেই। আসুন, আগে আমরা ছোটবেলায় কি করতে হবে, টেবিল, ডাইনিং টেবিল এসব ছিল না, আসন পেতে ভাত খেতাম সব জায়গায়, জমিদার বাড়ি হোক আর যাই হোক, ওই সাহেবরা কেবল ওই টেবিল চেয়ারে খেতে। তো সেই আসন শিল্প সেটাও সেলাই ছিল, সেটাও এখন উঠে গিয়েছে। আর কি ছিল কিছু, এই যে শাল আমরা যে গায়ে দিই, ওগুলো সেলাই করে ওই সেও সুত শিল্পে ওগুলো করা হতো। আপনার এখন ওই শাড়ির ওপরও ফুল টুল তোলা হয়। আমি দেখেছি নিজাম হক বিল্ডিং, যেখানে নিজাম হোটেলটা আছে, ওর উত্তর গায়ে এখনো কিছু মানে শিল্পী তারা হাতে সেলাই করে, ফুল টুল তুলে দেয়, নকশা টকশা শাড়ির উপরে, চাদরের উপরে এইসব তুলে দেয়। তো সে আমি নিজের চোখে দেখেছি। আর একটা শিল্প দেখেছি, সেটা হচ্ছে এই যে পঙ্খা শিল্প, হাত পাতা, শাল পাতা, কাপড়ের তৈরি। তাতে এই মেয়েরা, সমস্তই হচ্ছে মেয়েরা এইসব কাজ করছে, ফুল তোলা। এখানে মহিলা দেখছি